নমস্কার, নিউজ রেনেসাঁ বাংলায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে লাইভে আমি সাবির, আমার সঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মাননীয় প্রবীর দা মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার প্রবীর দা, আমাদের অনুষ্ঠানে নমস্কার সাবির আসার দা। জন্য। বিশিষ্ট একদমই শিক্ষক ও চিন্তাবিদ সাবির হোসেনকে আমার তরফ থেকে অনেক নমস্কার ও ধন্যবাদ। এখন প্রবীরকে যে জন্য আজকে লাইভে নিয়ে এসেছি সেটা হলো একটা বিশেষ বিষয়, একদম সাম্প্রতিক খুব একটা চর্চায় থাকা বিষয়। সেটা হচ্ছে সিজেপির যে আন্দোলন, ছাত্র আন্দোলন যন্ত্র মন্ত্রে চলছে ককরোচ জনতা পার্টির, সেই নিয়ে কিছু কথা বলবো। যে প্রশ্নপত্র লিকের বিষয় নিয়ে সারা দেশ উত্তাল বলা যায়, এক ধরনের ছাত্রদের মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধেছে। সেই আন্দোলনে তাদের দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিটা আস্তে আস্তে দেখা গেল আন্দোলন যত এগোতে লাগলো তত কিন্তু অন্য দিকে ডাইভার্ট হতে লাগলো। এখন তারা চাইছে সরকারের পতন। তারা তাদের আন্দোলনটাকে এখন বিভিন্ন স্লোগান তারা সেখান থেকে উঠছে। ভারত তেরা টুকরে হোঙ্গে, পাকিস্তান জিন্দাবাদ, নাম রহেগা আল্লাহ কা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান উঠছে। আগে একটু কয়েকটা ক্লিপিংস আমি দেখিয়ে নেব। আজকে আমরা এই এখানে আমাদের কিছু স্লাইড আমি দেখাতে চাইবো, আগে একটু দেখিয়ে নিই, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে বিষয়টা যে কোন দিকে যাচ্ছে সিজিপি আন্দোলনটা। প্রথমে আমি একটা জিনিস দেখাই প্রবীর, দেখো এখানে যারা তুমি এসছে। আগে ক্লিপিংটা দেখাও, তারপর আমি বলছি। হ্যাঁ প্রবীর, আমি আমি আসছি তোমার কাছে, একটুখানি আমাকে সময় দাও। আমি কয়েকটা ক্লিপিংস আমি দেখাবো বলে ঠিক করেছি আজকে, সেগুলোকে দেখিয়ে নিই। একজন প্রতিবাদ মঞ্চে এসে কি বলছে শোনো। প্রতিবাদ মঞ্চে এসে সেখানে তাদের কি স্লোগান, रहेगा अल्लाह का, इसी लाइन से सबसे ज्यादा দেখতে পাচ্ছ সেখানে প্রতিবাদ মঞ্চ থেকে নাম রহেগা আল্লাহ কা, এই যে কথাটা এখানে আসছে, দেখলে একটা ক্লিপস দেখালাম। তারপরে এই যে এখানে যে আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল সেখান থেকে আস্তে আস্তে কোন দিকে ডাইভার্ট হচ্ছে, একদমই একটা হিংস্র পর্যায়ে চলে যাচ্ছে। দেখো পুলিশের উপরে পাথর বৃষ্টি। আমি একটা ছোট্ট ক্লিপিংস দেখাই এখানে, পুলিশকে কিভাবে আক্রমণ করা হচ্ছে। দেখালাম এই যে হিংসাত্মক দিকে যাচ্ছে। সব থেকে বড় বিষয়, একজন মহিলা সাংবাদিকের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হচ্ছে সেটাও আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি। ভিডিও ক্লিপিংস দেখানোর উদ্দেশ্য হলো তথ্য এবং প্রমাণ সহযোগে আজকে যদি কিছু না বলা হয় তাহলে মানুষ তোমাকে অন্ধভক্ত বলে দাগিয়ে দেবে। সেই জন্য আমি তথ্য সহকারে আজকে এগুলো প্রথমেই রাখছি। এই তিনটে আমি ছোট ছোট ক্লিপিংস আমি রেখেছি। এবার প্রবীরের কাছে যাব সরাসরি। প্রবীর, এই যে দেখছো ছাত্র আন্দোলন যেটা শান্তিপূর্ণভাবে শুধুমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট প্রশ্নপত্র বাতিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল সেই নিয়ে সরকারের কাছে কিছু দাবি দেওয়া থেকে শুরু করে আজকে কোন দিকে যাচ্ছে তোমার কি মনে হয়? প্রথমেই তোমাকে বলে রাখি যে তুমি প্রথমে যে কথাটা বললি সিজেপির আন্দোলনে ভারত তেরে টুকরে হোঙ্গে, পাকিস্তান জিন্দাবাদ, তো আমার কানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো স্লোগান বা ছাত্ররা এই বা কোনো নেতা মন্ত্রী সেখানে গিয়ে এই ধরনের যে উস্কানি দিয়েছেন সেটা আমার কাছে কিন্তু আসেনি, বা আমি এরকম কোনো খবর পাইনি। গদি মিডিয়ার অনেক না, ভুলভাল এটা প্রচার দেখালাম। চলছে বর্তমানে। তা যেটা দেখালে সেখানে কোনো পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের বলে কোনো আমি তো শুনতে পেলাম না সেখানে কিছু। ভারত তোরে টুকরে হোঙ্গে এরকমও কোনো কিছু শব্দ শোনা গেল না। হ্যাঁ, যে কটা জিনিস শোনা গেছে বা দেখা গেছে এগুলো করণীয় নয় আমি মনে করি। সেখানে গিয়ে আল্লাহ, ভগবান মানে যারাই আছেন জেসাস, তাদের নামে
ধর্মীয় একটা বিভেদ সৃষ্টি করা উচিত নয়, মানুষকে উত্তেজিত করার কোনো প্রয়োজন নয়, আমি মনে করি সেই ক্ষেত্রে সেই ঘটনাগুলো। কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, এই যে গদি মিডিয়া, তারাও কিন্তু বিভিন্ন পুরনো ভিডিও সামনে তুলে এনে তারাও প্রমাণ করতে চাইছে যে সিজেপি আন্দোলন থেকে এই ধরনের বার্তা মানুষের মনে পৌঁছে দেওয়া হচ্ছে, যে মানুষকে উত্তেজিত করা হচ্ছে ধর্মীয় কোনো স্লোগান বা ধর্মীয় কোনো আহ, বিষয়কে কেন্দ্র করে। কিন্তু এগুলো এক প্রকার অন্যায়। আমি আজকে একটা ভিডিও দেখেছি, একদম মানে সত্য প্রকাশিত ভিডিও, যেখানে পুলিশ আহ, মানে পুলিশ ব্যাটের মধ্যে পেরেক লাগিয়ে ছাত্রদের উপর মানে ছাত্রদেরকে পেটাচ্ছে, যদি বাংলা ভাষায় বলি। তো এটা কি কোনোভাবে গণতান্ত্রিক দেশে এটা কি কোনোদিন কোনো সময় কোনোভাবে প্রযোজ্য হয় দাদা? আমি যদি প্রশ্নটা তোমার কাছেই রাখি, তুমি কি মনে করো এই জিনিসটা নিয়ে? দেখো, এই এই যেটা দেখাচ্ছ তুমি, যে পুলিশ পেরেক রাখছে, এটাকে তুমি পুলিশের হাতে দেখেছো? এটা এটা একটা আমি একটা দেখলাম, যেটা ককরোচ জনতা পার্টির একজন সমর্থক দেখাচ্ছে। আর পুলিশের উপরে তারা তারা যেটা করছে, এ দেখো তোমাকে একটু দেখায় পুলিশকে কিভাবে টেনে নিয়ে একটা কোনায়, তারা পুলিশকে কিভাবে আহ টেনে নিয়ে প্রচুর ছাত্র পুলিশের উপরে কেউ আক্রমণ করছে। দেখো জাস্ট পুলিশকে কিভাবে নির্যাতন করছে দেখো। এই যে পুলিশ, তারাও আমি তো মানুষ, রিসেন্টলি তাদের তো আমি আত্মরক্ষার অধিকার না না আছে সে তো না? সে তো অবশ্যই, আমি রিসেন্টলি দেখতে পেলাম একটি ছেলে, সাহিল বা টাইটেলটা বলতে পারছি না এই মুহূর্তে, সে কিন্তু গুরুতর হুম অসুস্থ, গুরুতর আহত রয়েছে, তার চোখের হয়তো কোনো জায়গায় লেগেছে এবং খুব গুরুতরভাবে সে আহত। ডাক্তাররা হুম। বলছে যে এর কিন্তু 80% সম্ভাবনা কম যে সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। এই ধরনের, তো এই ধরনের জিনিসগুলো তো এড়িয়ে থাকা যায় না, এই জিনিসগুলোকেও একটুখানি নজর দিতে হবে সরকারের। সরকার দেখো, আন্দোলন চলছে, আন্দোলন এর আগেও বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন দেখেছি। এসএসসি, টেট, এর বিরুদ্ধে আমরা আমাদের রাজ্যেও আন্দোলন দেখেছি। সেখানেও এক প্রকার মানে পুলিশ সেখানেও গিয়ে পুলিশ চাইবে যে সরকারের হাতে পুলিশ থাকে এবং সরকার পুলিশ যে একটা বা আইনি ব্যবস্থার মাধ্যমে তারা চাইবে যে আন্দোলনটাকে শেষ করে দেওয়া। যে কোনো সরকারই চাইবে, যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলনটা উঠছে। কিন্তু এখানে পুলিশ যদি নির্মম অত্যাচার করে, সেক্ষেত্রে যদি আহ, তাদের তরফ থেকেও যদি পাল্টা আঘাত আসে এবং সেটাকে যদি বড় ইস্যু করে দেখানো হয়, আমার মনে হয় যে এটাও উচিত নয়। কিন্তু এই যে স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটায় রয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে, ধর্মেন্দ্র প্রধানের যে ধর্মেন্দ্র প্রধানের যে মানে ছেলে না মেয়ে আমি জানি না, তারা কিন্তু এই বিদেশ থেকে তারা বিদেশ থেকে তারা পড়াশোনা করছেন। তারা কিন্তু আহ, যে আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী, তার নিজের পরিবারের সদস্যরাও কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর নয়। সবচেয়ে বড় একটা যে বিষয় আমি তুলে ধরবো, যে যদি আমি দেশে সরকার চালাচ্ছি আর আমার পরিবারের কেউ তারাই বিদেশ থেকে ডিগ্রি অর্জন করছে, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার উপর তারা নিজেরাই ভরসা করতে পারছে না, তাহলে আমরা সাধারণ জনগণ সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর কতটা ভরসা করতে পারি, এটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যায়। আর না, বিদেশে যাওয়াটা কোনো খারাপ বিষয় নয়। আমাদের যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনিও তো বিদেশ থেকে পড়াশোনা করেছেন, সেটা কোনো বিষয় না, বিদেশে যেতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে, আজকে পেপার লিক নিয়ে যে ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনের গতিপথ কি ডাইভার্ট হচ্ছে? কেউ কি বলেছে যে পেপার লিক করাটা মানে সরকার কি সেটাকে মান্যতা দিয়েছে? সরকার তো তার বিরুদ্ধে তদন্ত করেছে, তারপরেও তো নিট পরীক্ষা হয়েছে, ভালোভাবে ছাত্রছাত্রীদের রিক্রুটমেন্ট হচ্ছে ডাক্তারিতে। তো এর আগেও কিন্তু আমরা দেখেছি, বিজেপি সরকার আসার আগে কংগ্রেস সরকার, সেখানেও কিন্তু প্রচুর পেপার লিক হয়েছে। কিন্তু একটা পেপার লিককে কেন্দ্র করে আজকে সরকার ফেলে দেওয়ার মতো এতটা কি গুরুতর জায়গায় এসছে? আশেপাশে দেখো, বাংলাদেশ বা পাকিস্তান কিংবা একটা নেপাল, একটা একটা শ্রীলঙ্কা, একটা একটু বলে একটা নেই, ইস্যু যদি প্রবীর একটু বলে নেই, এই যে এতগুলো দেশের নাম করলাম, এখানে ছাত্র আন্দোলন করে তারা সরকার ফেলে দিয়ে তারা কি আমূল কোনো পরিবর্তন করতে পেরেছে? দেশকে একদম কি নতুন যে গতিপথ দেখাতে পেরেছে কোথাও? তুমি মনে মনে করো সেটা? অবশ্যই নয়, কিন্তু কোনোভাবে যদি কোনো সরকার দীর্ঘদিন একটা জায়গায় হট সিটে বসে থাকে এবং হট সিটে বসার মাধ্যমে আজকে যেহেতু পেপার লিক ইস্যুটা উঠেছে, পেপার লিক ইস্যুর সাথে কিন্তু কিন্তু একাধিক ইস্যু উঠবে, যে ইস্যুগুলো মানে বর্তমানে সরকার ব্যর্থ হয়েছে। একাধিক ইস্যু যেখানে সরকার এখনো পর্যন্ত মোটামুটি
44 থেকে আমার কাছে হিসাব আছে 64 জন প্রায় আমি সঠিকটা জানি না ব্যবসায়ী কিন্তু দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে। সরকার বর্তমানে যে সরকার কেন্দ্রে রয়েছে তারা কিন্তু মোটামুটি হয়ে গেল 12 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। তারা কিন্তু এখনো পর্যন্ত একটি অপরাধীকেও চিহ্নিত করে ধরতে পারেনি, তাদের বিরুদ্ধে কোনো কেস সাজাতে পারেনি। এমনকি যদি বলা যায় বর্তমান কেন্দ্রীয় সরকার 2000 যে 2011-12-13 যে সারদা কেলেঙ্কারি হয়েছিল, সেই সারদা কেলেঙ্কারিরও কিন্তু একজনকেও এই মুহূর্তে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। আমি যেহেতু রাজ্যের প্রসঙ্গটা এই কারণেই আনলাম, কারণ কেন্দ্রীয় সরকার একাধিক নীতিতে ব্যর্থ হয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় রয়েছেন তারা ক্ষমতা আসার আগে, আমার বিষয়টা কিন্তু সিজেপি আন্দোলন নিয়েই, কিন্তু আমি একটুখানি অন্য জায়গায় ডাইভার্ট করছি বিষয়টাকে। তার কারণ পুরো বিষয়টা বলতে গেলে দেখো, একটা বিষয় নিয়ে তুমি আলোচনা করলে কিন্তু তার উপরে আরো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা না করলে তুমি মূল আলোচনায় আসতে পারবে না। তাই আমার মনে হয় এই সরকার যেই ইস্যুগুলোর উপর কেন্দ্র করে এসেছিল, মূল্য বৃদ্ধি, ঠিক আছে, সেই সরকার কিন্তু মূল্য বৃদ্ধিতে মানে এক প্রকার বলবো ডাহা ফেল, বাংলায় যাকে বলে। সরকার মূল্যবৃদ্ধি আটকাতে ব্যর্থ। ব্ল্যাক মানি একটা সরকারের বড় ইস্যু ছিল, সেই ইস্যুতেও সরকার ডাহা ফেল, সেখানেও সরকার ব্যর্থ হয়েছে। এবং অপরদিকে বাকি যে বিষয়গুলো সামনে উঠে আসছে, এই যে মেডিকেল স্টুডেন্টদের পেপার লিক নিটে, এটাও একটা বড় ইস্যু। এবং এই ইস্যুটার মধ্যে দিয়ে একাধিক ইস্যু বিরোধী, এখন যেহেতু এটা সরাসরি ছাত্র আন্দোলনের মাধ্যমে বিভিন্ন নেতা মন্ত্রী সেখানে উপস্থিত হচ্ছেন, বিরোধী নেতা মন্ত্রী যখন বর্তমান সরকার বিরোধী সিটে ছিলেন, তারাও কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেছেন, আন্দোলন করেছেন। তো আজকে আন্দোলনটাও কিন্তু ওই শুধু পেপার লিকেই আটকে থাকবে না, আরো বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে যেখানে সরকার ব্যর্থ হয়েছে সেই ইস্যুগুলোকে তারা তুলে ধরবে, এবং তুলে ধরার মাধ্যমে অবশ্যই তাদের যে ভুল ত্রুটি সেগুলো জনগণের সামনে আনবে, আনার চেষ্টা করবে। তোমার কথার সূত্র ধরেই বলি প্রবীর, তোমার নিশ্চয় মনে থাকবে কংগ্রেস আমলে তখন মনমোহন সিং জি তিনি তখন প্রধানমন্ত্রী, সেই সময় আন্না হাজারে তিনি এরকমই একটা ধর্ণা মঞ্চ বা আন্দোলনে বসেছিলেন। আন্না হাজারের সঙ্গে তখন কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল যারা এখন আপ মানে রয়েছে, হ্যাঁ, আপের যিনি কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির, তার কথা বলছি। মুখ্যমন্ত্রী ছিল, হ্যাঁ, অরবিন্দ তো আম আদমি পার্টির উত্থানটা কিন্তু তখনই হয়েছিল। আম আদমি পার্টির উত্থানটাও এই ককরোচ জনতা পার্টির মতোই খানিকটা উত্থানটা হয়েছিল তখন। তারা ওই কংগ্রেসের শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে, নতুন কোন পথ দেখাবে আন্না হাজারের নেতৃত্বে। ঠিক এখন যেরকম সোনাম ওয়াংচুক বা অভিজিৎ দীপকে, যারা আন্দোলনের প্রথম সারির নেতা, তখন আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়াল ছিলেন সেই জায়গায়। তো